নোয়াখালীর বিখ্যাত ডিম সুন্দরী পিঠা। নোয়াখালীর মানুষ না হয়েও এই পিঠাটা যে আমি কতবার বানিয়েছি বাসায় তার কোনো হিসাব নাই। বিকাল হলেই আমার জামাই বলবে যে এই নোয়াখালীর বিখ্যাত পিঠাটি বানিয়ে দাও। এটা খেতে নাকি তার অনেক বেশি মজা লাগে। শুধু তার কেন, আমাদের বাসার সবার, ছোট থেকে বড়। আর বাচ্চাদের টিফিন বক্সে দিলে তো টিফিন বক্স একেবারে ফাঁকা করে নিয়ে আসে। তারা বাচ্চাদেরকে এক পিস দিলে আরো 2 পিস চেয়ে নেয়, বলে যে তাদের বন্ধুরা নাকি চেয়ে খায় আর বলে যে তোমার আম্মু এত মজার রান্না কিভাবে করে, এত মজার পিঠা আমাদের একটু দাও, এরকম কাড়াকাড়ি করে খেয়ে নেয়। প্রথমে আমি একটা ডিম, 1 চামচ চিনি, সামান্য পরিমাণে লবণ দিয়ে ফিটিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার আবারও আমরা 2টা ডিম নিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা একেবারে ফিটাতে হবে না, শুধুমাত্র চিনিটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো চিনিটা যখন গলে যাবে এই পর্যায়ে এখানে আমরা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপের মতো শুকনা চালের গুঁড়া দিয়েছি। শুকনা চাল দিয়ে কিন্তু পিঠাটা বানালে অনেক বেশি মচমচে হয় আর খেতে কিন্তু দারুণ হয়। তারপরে দিয়েছি এখানে 1/2 কাপের মতো ময়দা দেওয়া হয়ে গেলে সবকিছু মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি। হালকা একটু কুসুম গরম হলেই হবে, যাতে আপনার আঙুল সহ্য করতে পারে এরকম পানি। যতটুকু লাগবে ততটুকু দিবেন। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ভারীও করা যাবে না। এটা দেখলে আপনারা জাস্ট বুঝে নিতে পারবেন। এখন হচ্ছে তেলে ডিমটাকে আমরা ভেজে নিচ্ছি। যে একটা ডিম আমরা মিক্স করে রেখেছিলাম ওইটা কিন্তু ভেজে নিচ্ছি। তো আমি একটু লম্বা করে ভেজে নিচ্ছি। লম্বা করে ভেজে নিলে পিঠাগুলা দেখতে সুন্দর হয়, খেতেও আমার কাছে ভালো লাগে, পিস পিস করে কাটা যায়। তো আমি এইভাবে করেই কিন্তু সবসময় পিঠাটা ভেজে নিই। তারপর আমি এই ব্যাটারটার ভিতরে দিয়ে দিব। দিয়ে এবার হচ্ছে একটা চামচ দিয়ে এভাবে করে মিক্স করে নিচ্ছি। এইভাবে করে মিক্স করা হয়ে গেলে এবার হচ্ছে তেলে দিয়ে দিতে হবে। আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি, এখন হচ্ছে তেলে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মাঝামাঝি রাখতে হবে। খুব বেশি হাই হিটে রাখলে এটা কিন্তু পুড়ে যেতে পারে, উপর থেকে ভিতরে হবে না, কাঁচা কাঁচা থাকতে পারে। এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এভাবে করে একবার ভেজে আবারও আমি দিয়ে দিলাম, আবারও ভেজে আবারও উঠিয়ে নিলাম। মোট কথা হচ্ছে এই ব্যাটারটা যতক্ষণ থাকবে ততক্ষণ এভাবে করে ভেজে দিয়ে দিতে হবে। এই ধরেন এটা 4 থেকে 5 বার ভেজে নিলে কিন্তু অনেকটাই এটা মোটা হয়ে যাবে। আমি কিন্তু 4 বারের মতো ভেজে নিয়েছি। তো আবারও আমি দিয়ে আবারও ভেজে নিব। তারপরে হচ্ছে আমি আবারও দিয়েছি। এটা হচ্ছে একেবারে শেষ ভাজা। শেষ ভাজার পরে দেখেন কালারটা অসাধারণ এসেছে। আমি একদম গোল্ডেন কালার করে মচমচে করে ভেজে নিয়েছি, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আপনারা যদি এই পিঠাটা বানান তাহলে বারবার বানাতে যাবেন, 100% শিওর আমি। কারণ হচ্ছে যে আমি নোয়াখালীর মানুষ না হয়েও এতবার বানিয়েছি, যেহেতু আপনারাও 100% এটা বানাতে যাবেন বারবার। কারণ নোয়াখালীর বিখ্যাত এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। বিকালের ঝটপট নাস্তা বানাতে চাইলে এইভাবে করে বানাতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। ইউটিউব নুডলস তো কতভাবে খেয়েছেন, তবে আমি যে প্রসেসে রান্না করি এই প্রসেসে রান্না করে দিলে মুখে স্বাদ লেগে থাকবে। একদম সিম্পল একটা রান্না শেয়ার করব, কিন্তু সিম্পলের ভিতরে অসাধারণ কিছু আছে, সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু অসাধারণ লাগবে খেতে। যে কেউ খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো প্রথমে হচ্ছে আমি এখানে লম্বা যে নুডলসগুলো থাকে সেগুলো নিয়েছি। তো এখন হচ্ছে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর আমি ওটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু একটা ডিম ভেঙে দিচ্ছি। এখন হচ্ছে ডিমটাকে ভেঙে নিতে হবে। অবশ্যই কিন্তু এই টিপসটা আপনাদের ফলো করতে হবে। প্রথমে কিন্তু আমি ডিমটা ভেঙে এভাবে করে ভেজে নিব। তো এইভাবে করে যদি ডিমটা ভাজি তাহলে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই টিপসটা অনেকেই ফলো করে না, অনেকেই হচ্ছে যে নুডলসের ভিতরে ডিমটা দিয়ে দেয়, তো একসঙ্গে এক রকমের কালার হয়ে যায়, সে কারণে কিন্তু এটা দেখতে ভালো লাগে না, নুডলসের কালারটা ঠিকঠাক আসে না। তারপর আমি এখানে বেশি করে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা মরিচ কুচি দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর একটু হলুদের গুঁড়া দিয়েছি। এখন হচ্ছে এগুলাকে ভেজে নেব। এইভাবে করে 2 থেকে 3 মিনিটের মতো আমি পেঁয়াজগুলা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে নুডলসগুলা দিয়ে দিচ্ছি। নুডলসগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর দিয়েছি। দেয়া হয়ে গেলে এভাবে করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা টিপস আমি এখানে বলে দিই। অনেকে কি করে ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলা ধুয়ে অনেকক্ষণ রেখে দেয়। অনেকক্ষণ রাখার কারণে নুডলসটা কিন্তু শুকিয়ে যায়, পরবর্তীতে তেলে যখন দেয় একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কড়াইতে একদম আটকে ধরে।
তারপর আমি ভেজে রাখা ডিমগুলা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা। এই নুডলসের মশলাগুলো ততটা আমার কাছে ভালো লাগে না, সে কারণে আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো নুডলসের মশলা দিতে পারেন। তো এবার হচ্ছে আমি এগুলাকে নেড়েচেড়ে নেব। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, আমার কাছে ভাজাটা অনেক বেশি ভালো লাগে। তো অনেকে একটু ভিজা ভিজা টাইপের রাখে, তো যার যেরকম পছন্দ। তারপর ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে দেখেন কালারটা অসাধারণ, মাশাআল্লাহ। তো এইভাবে করে নুডলস ভেজে যদি একটু টমেটো সস দিয়ে যদি কাউকে দেন, অনেক খুশি হবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আপনার প্রিয় মানুষটাকে এভাবে নুডলস রান্না করে দেন, দেখবেন আপনার ভালোবাসা বেড়ে যাবে। গরুর মাংস বেশি পরিমাণে খাওয়ার কারণে কি কি সমস্যা হতে পারে আজকের এই ভিডিওতে আমি বলে দিব, আর কিভাবে খেলে আপনার সমস্যা হবে না সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। সেজন্য কিন্তু প্রথমে আমি এখানে তেল দিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। অনেকেই কিন্তু গরুর মাংস অনেক বেশি খায়, তো কুরবানিতেও কিন্তু অনেক বেশি গরুর মাংস খেয়ে থাকে, আবার দেখা গেছে কোনো অনুষ্ঠানে গেলেও কিন্তু অনেক বেশি গরুর মাংস খেয়ে থাকে। তো বেশি পরিমাণে গরুর খাওয়ার কারণে কিন্তু অনেকের ক্যান্সার আক্রান্ত হতে পারে, আবার বিভিন্ন ধরনের রোগও হতে পারে। আবার গরুর মাংস খাওয়ারও কিছু টিপস আছে, এই প্রসেসে যদি আপনারা খান তাহলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। আমি আজকে যে প্রসেসে রান্না করব এইভাবে রান্না করলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। তো গরুর মাংস কিন্তু যখনই খাবেন খুবই কম খাবেন, গরুর মাংস খুব একটা বেশি খাওয়া যায় না, খুব বেশি খেলে কিন্তু মানুষের নানা ধরনের সমস্যা হতে পারে, যেরকম ধরেন ক্যান্সার আক্রান্ত হতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, রক্তচাপ হতে পারে, হাই প্রেশার হতে পারে। তো এইগুলা খেয়াল করেই কিন্তু গরুর মাংসটা খেতে হবে অল্প পরিমাণে। এটা আমার কথা না, এটা হচ্ছে ডাক্তাররা বলে থাকে। তো আমি কিন্তু ওইভাবে রান্না করি না, আমি সবসময় গরুর মাংস অন্যভাবে রান্না করি, যাতে করে গরুর মাংসটা খেলে আমাদের যাতে মানে সমস্যা না হয়। আর গরুর মাংস আমি কিন্তু খুব অল্প পরিমাণে খাই, আমাদের বাসার সবাই অল্প পরিমাণে খায়। আমাদের বলতে গেলে গরুর মাংস খুবই কম, মানে মাসে হয়তো একবার নিয়ে আসে। তো একবার নিয়ে আসলে কি করে, আমি যদি 1 কেজি পরিমাণে গরুর মাংস আনি, সেখান থেকে আমি অর্ধেক রান্না করি। যেরকম আমরা 4 জন মানুষ, ছোট 2টা বাচ্চা আর আমরা 2 জন, সে কারণে আমি হাফ কেজি রান্না করি, হাফ কেজি রেখে দিই। যদি আমাদের ফ্যামিলিতে 8 জন হয় তাহলে দেখা গেছে 1 কেজি মাংস রান্না করলে ঠিক আছে। তারপরও সেটা কিন্তু একসাথে খাওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে নিয়ে খেতে হবে। তো প্রথমে হচ্ছে গরুর মাংসগুলো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর গরুর মাংসগুলোকেও কষিয়ে নেব। তারপর পানি দিয়েছি, এখানে দেওয়া হয়ে গেলে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার সময় কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নেবেন, অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নেবেন, তাহলে কিন্তু সেই গরুর মাংসটা খেতে ভালো হয়, আর এটা কিন্তু শরীরের জন্যও ভালো। আর আমি সবসময় চেষ্টা করি গরুর মাংস, লাউ, মিষ্টি কুমড়া অথবা মাটির নিচের আলু, এই 3টার একটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি। এতে করে কিন্তু আমাদের গরুর মাংসটা ক্ষতি করতে পারে না। কারণ হচ্ছে যদি আপনি লাউ দিয়ে রান্না করেন সেটার সঙ্গে তো মিক্স হয়ে যায়, বা মাটির নিচের আলু দিয়ে রান্না করলেন সেটার সঙ্গেও মিক্স হয়ে যায়, মিষ্টি কুমড়া, এই 3টার একটা দিয়ে আমি রান্না করি। এতে করে এটা খেতেও ভালো লাগে আর আমাদের কোনো ওরকম একটা মানে ঝুঁকি থাকে না। এখন আবার অনেকেই বলতে পারেন গরুর মাংসের ভিতরে যদি অনেক ধরনের সমস্যা থেকে থাকে তাহলে গরুর মাংস খাওয়ার দরকার কি? কারণ গরুর মাংস যে একেবারে মানে 100% এরকম সমস্যা আছে, এটা কিন্তু কোনো ডাক্তারই একেবারে 100% বলে না। তবে হ্যাঁ, গরুর মাংসতে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি দরকার। সেজন্য কিন্তু অবশ্যই খেতে হবে, একেবারে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। কারণ হচ্ছে গরুর মাংসতে যে পুষ্টিগুণ আছে ওইটা কিন্তু অন্য কোনো খাবারে কিন্তু পাওয়া যায় না। তো সবাই অনেক ভালো থাকবেন।